রাজ্যের হাত থেকে কিছুটা হলেও পাওয়ার কিন্তু কেড়ে নেওয়া হবে, হাফ হাফ বিষয়টা চলে যাবে। যে স্পষ্টত তখন যদি কোনো অপ্রীতিকর ঘটনা হয় তাহলে কমিশন সরাসরি কোর্টে অ্যাপিল করতে পারে বা কেন্দ্রীয় বাহিনীকে একেবারে দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে যে পুরো পশ্চিমবঙ্গের কন্ট্রোল নেওয়ার জন্য। এখান থেকে একটা প্রশ্ন কিন্তু খুব জোরালো হচ্ছে অনির্বাণ, যে এরপর রাজ্য এবং নির্বাচনের কমিশনের সংঘাত কি আরো বেশি জোরালো হয়ে যাবে না এই পরিস্থিতিতে? দেখো, যদি তেমনটা হয়, স্পষ্টত আমরা দেখেছি যে রাজ্য এবং একেবারে কেন্দ্র বলতে পারো বা কমিশন বলতে পারো, এই কমিশনের সঙ্গে রাজ্যর যে সংঘাত, সেই সংঘাত কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে। আমরা দেখেছি সেই পরিস্থিতিতে নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হতে পারে। একেবারে আমরা দেখেছি প্রথমত যে এই সংঘাত কিন্তু এসআইআর প্রক্রিয়া চালু হবার দিন থেকেই শুরু হয়, তার আগে থেকে শুরু হয় এবং আমরা অনেক ধরনের বক্তব্য একেবারে। এবং তারপর কি হয়, তারপর হয় যে এই যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, সেই এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একেবারে বারবার কমিশনকে চিঠি দেওয়া হয়। গণেশ কুমার, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে চিফ ইলেকশন কমিশনার, তাকে চিঠি দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং এমপিরা, সাংসদরা দিয়েছেন, এবং বিভিন্ন স্তরে কিন্তু বিষয় নিয়ে একেবারে বিরোধিতা করা হয়। এবং এই বিরোধিতা করার চলাকালীন কিন্তু বিশেষ কিছু নজর দেওয়া হয় বিভিন্ন বিষয় নিয়ে। কমিশনের তরফ থেকেও বেশ কিছু কিন্তু ত্রুটি ছিল, যে কোথাও গিয়ে কারোর একেবারে জীবন্ত ভোটার, তাদেরকে মৃত ভোটার দেখানো থেকে শুরু করে এই বিষয়গুলো কিন্তু হয়েছে। এবং নামেরও বেশ কিছু, কারণ মুখার্জি, মুখোপাধ্যায়, এই সমস্ত নিয়ে একেবারে। এবং গন্ডগোল হয়েছে। তারপর কি হলো, তারপর আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি দিল্লি চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি সংঘাত করলেন, গণেশ কুমারের সঙ্গে দেখা করলেন, এবং তারপরেও কিন্তু স্যাটিসফ্যাক্টরি বিষয়টা হয়নি এবং সুপ্রিম কোর্ট অবধি তাকে দেখা গেল। একেবারে। এবারে কি দেখা গেল, যে তিনি সুপ্রিম কোর্টে গেলেন, নিজে সওয়াল জবাব করলেন, এবং এখানে দাঁড়িয়েই কিন্তু স্পষ্ট হচ্ছে যে সংঘাত চরমে রয়েছে, আগামী দিনেও সংঘাত চরমে যাবে। কিন্তু পুলিশ যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদেরকে কিন্তু একটা জিনিস এই মুহূর্তে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে সূত্র মারফত যা খবর, যে ভোট শুরু হলে বা ভোট একেবারে নির্ঘণ্ট লাগু হলে, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হলে, তাহলে কিন্তু স্পষ্টত এটা বোঝা যাচ্ছে যে পুলিশকে অধীনে থাকতে হবে কমিশনের, এবং কমিশন চাইলে সাসপেনশন থেকে শুরু করে তাদেরকে ট্রান্সফার, এই বিষয়গুলো কিন্তু করতে পারে। অর্থাৎ পুলিশকেও সুনিশ্চিত করতে হবে পুরো গোটা বিষয়টাকে। এখানে দাঁড়িয়ে অনির্বাণ আরো একটা বিষয়, সুকান্ত মজুমদারকে আমরা যে বক্তব্য কিছুদিন আগেই বলতে শুনেছিলাম, যে এই যে এত এত নাম বাদ যাচ্ছে, এত এত নোটিফিকেশন জারি হচ্ছে, এত এত মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে কি সত্যিই শুধুমাত্র নির্বাচন কমিশনই দায়ী, নাকি বিডিও অফিসগুলোও দায়ী রয়েছে? এই প্রশ্ন যেমন তোলা হয়েছে, তেমনই বিরোধী তরফ থেকে আরো একটি বড় প্রশ্ন কিন্তু করা হয়েছিল, যে এই নির্বাচন কমিশন যতদিন আছে, সে যারা কাজ করছে রাজ্যে, তারা নির্বাচন কমিশনের আন্ডারে, কিন্তু পরবর্তী সময়ে গিয়ে তো তারা আবার রাজ্যের হয়েই কাজ করবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের মধ্যে তো একটা ভয়ও কাজ করছে। এই প্রশ্নও কিন্তু জোরালো হয়েছে। দেখো, একেবারে এই প্রশ্ন সব সময় ওঠে, এই প্রশ্ন আজকে নতুন নয়, কারণ আমরা জানি যে তারা যখন ইলেকশন কমিশনের অধীনে কাজ করবে, হয়তো এরপরে দেখা গেল ফের একবার তৃণমূল কংগ্রেসের সরকার এলো, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটার সম্ভাবনা অনেক বেশি জোরালো হচ্ছে আগামী দিনে। সেইটা যদি হয়, তাহলে কিন্তু এই যে কমিশনের অধীনে যে পুলিশেরা কাজ করবেন বা আধিকারিকরা কাজ করবেন, তাদের কিন্তু একটা সমস্যা আগামী দিনে হতে পারে। কারণ একটাই কারণ হলো যে কমিশনের সঙ্গে রাজ্যের যে সংঘাত, সেই সংঘাত দিনে দিনে বেড়ে চলেছে। একেবারে এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে এবং তার আগ থেকে ছিল, এবং তারপর থেকেও কিন্তু এই বিষয়টা বেড়ে চলেছে। অর্থাৎ সেই প্রশ্নটা অবশ্যই, সুচেতা তুমি একদম ঠিক বলেছো, যে সেই প্রশ্নটা কিন্তু উঠে যায়। এখানে দাঁড়িয়ে আরো একটা বিষয়, আমরা জানি যে আইজি, সিআরপিএফ এর আইজি, তিনিও কালকে বৈঠকে ছিলেন, তিনি কি বলেছেন একবার সেই দিকে নজর রাখবো। उसके ऊपर मैं आज कोई ये बेसिकली प्रिपरेटरी मीटिंग का फर्स्ट मीटिंग था ये, तो धीरे धीरे चीजें फाइनल हो। सर एक बात है, इतना फोर्स आएगा 480 कंपनी, लेकिन उन लोगों को डिप्लॉयमेंट और उन लोगों का जो फैसिलिटी चाहिए स्टेट का तरफ से, वो फैसिलिटी अभी से स्टार्ट हो जाएगा। स्टेट का तरफ से इंस्टीट्यूट किया गया है कि कहाँ का रखेगा, कहाँ फोर्स रहेगा, फाइनल करेंगे उसके बाद में कहाँ रहेगा। अभी तक कुछ फाइनल नहीं हुआ, डिप्लॉयमेंट ही फाइनल नहीं हुआ। सर स्टेट का तरफ से कुछ पहले जो इलेक्शन हुए हैं उसमें देखा गया है कि जो लोकल जो पुलिस स्टेशन है
वो जो कोर्ट है उनको कंट्रोल करते हैं। इस बार भी ऐसा ही होगा कि इस बार भी बहुत अलग होगा? उसके ऊपर में नो कमेंट्स सर पहले क्या हुआ उसके ऊपर में अभी कोई कमेंट्स नहीं। सर आज डिप्लॉयमेंट के लिए क्या क्या बात हुआ? डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, आज क्या बात? फिर मीटिंग फोर्स तो आना चालू हो गया, एक मिनट बोलते हैं। अभी आना चालू नहीं हुआ है। অনির্বাণ উনি স্পষ্ট বলছেন যে আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না, নো একেবারে। কমেন্টস, এবং তার পাশাপাশি একেবারেই বলছেন তাই। প্রথম বৈঠক হয়েছে তাই এই নিয়ে এক্ষুনি কিছু বলা যাবে না। কিন্তু তোমার কাছে আরো যে বিষয়টা আগেও জানতে চাইলাম, আরো একবার তোমার কাছে জানতে চাইবো, কারণ হাতে মাত্র 4টে দিন বাকি। তার মধ্যে সুপ্রিম কোর্ট বলছে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ঘোষণা করতে হবে এবং তার পরবর্তী সময় কাজ চলতে পারে, ভোটের আগে পর্যন্ত সে কাজ চলতে পারে, কিন্তু চূড়ান্ত তালিকা ঘোষণা করতে হবে। তার মাঝে উৎসবের আমেজ রয়েছে আমরা জানি, কারণ দোল রয়েছে, সেখানেও একটা আইন শৃঙ্খলার প্রশ্ন থেকে যাচ্ছে। সমস্ত কিছুর মাঝখানে ভোটের আগে, নির্বাচনের আগে থেকেই বঙ্গের রাজনীতি উত্তপ্ত। দেখো একেবারেই বঙ্গের রাজনীতি উত্তপ্ত। বঙ্গের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কমিশনের একটা কোথাও গিয়ে একেবারে বলা যায় যে সংঘাত চলছে, এবং সেই সংঘাতের মাঝে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কমিশনের তরফ থেকেও স্পষ্ট করা হচ্ছে না যে 28 তারিখে তারা বলছেন, কমিশনার তার পাশাপাশি সিইও পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিক তারা বলছেন যে কোথাও গিয়ে আমরা করে ফেলবো 70 লক্ষ যে নথি রয়েছে সেই 70 লক্ষ নথি আমরা এই 4 দিনের মধ্যে করে ফেলবো, এবং করে ফেলার পরে আমরা পূর্ণাঙ্গ তালিকা যেটা রয়েছে সেই তালিকা প্রকাশ করে দেব। কিন্তু সেই তালিকা প্রকাশ করলেও আগামী দিনে এটা এগোবে না তো, এবং সেটা কতটা এগোবে, তারপরে কি কি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চিত রয়েছে। আদেও কি সেটা বাড়বে? কারণ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। যে 70 লক্ষ নথি রয়েছে সেই 70 লক্ষ নথি যাচাই করা, তাদের বিচারপতিদের কাছে পাঠানো, এবং তার পাশাপাশি কিন্তু কোনটা ক্যান্সেল হচ্ছে, কোনটা কিভাবে হচ্ছে, কি লজিক্যাল ডিসক্রিপেন্সি, ডিজিটাল এবং প্রবলেম কোথায় রয়েছে তাদের কথা শোনা, একেবারে হিয়ারিং করানো। হিয়ারিং অবশ্য হয়ে গিয়েছে, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে এই পুরো বিষয়টার প্রক্রিয়াটাকে করতে সময় অবশ্যই লাগবে। অর্থাৎ এই মুহূর্তে প্রশ্ন থেকে যায় যে 28 তারিখেই কি এসআইআর এর নিষ্পত্তি হচ্ছে, নাকি আগামী আরও কয়েকদিন এই এসআইআর প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা কিন্তু আর কিছু দিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে সেটা স্পষ্ট হয়ে যাবে। এবং ঠিক তারপরে কিন্তু এই যে ফাইনাল লিস্ট বা এই যে একেবারে ড্রাফট রোল প্রকাশ করার পরে কোন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে, তাহলে কি সত্যি পুরো বিষয়টাকে কন্ট্রোলে দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীর, সেই বিষয়টার দিকেও কিন্তু এই মুহূর্তে আমাদের নজর রাখতে হবে। কিন্তু স্পষ্টত এটাই দেখার বিষয় যে ঠিক এই যে আইজি-সিআরপিএফ এর সঙ্গে বৈঠক, তাদেরকে সূত্র মারফত খবর যে পুরো একেবারে ফোর্স রেডি করে রাখার কথা বলা হয়েছে, তাদেরকে সক্রিয় থাকার কথা বলা হয়েছে, যখন তখন তাদের ডাক পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠে যায় যে তাহলে কি 1 তারিখ থেকেই পুরো গোটা রাজ্যের প্রেক্ষাপট সেটা কি চেঞ্জ হতে চলেছে, নাকি একেবারে যে প্রক্রিয়া যেভাবে চলছে সেভাবেই চলবে? মানে আজকে যে শুনানি হয়েছে সেখানে প্রধান বিচারপতি বলেছেন একজন